মানুষ মাত্র ভুল, কিন্তু যে কোনো ভুলকে ছোট করে দেখা মানে আপনি একটি অপরাধের দিকে পা বাড়াচ্ছেন। ক্ষুদ্র আকারের একটি ভুল ধ্বংস করে দিতে পারে আপনার সমাজ, আপনার সংসার, আপনার জীবন, একটি রাষ্ট্র। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। আমাদের আজকের পর্বের নাম খবর। শফিক সাহেবকে একটু সময় পাঠান। বললেন কিনা মনে আছে স্যার? হ্যাঁ, চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আসলে মানুষ চিন্তা করতে চায় না, কিন্তু সময় মানুষ চিন্তা করতে পারে। বুঝলেন কিনা দেখেছেন স্যার? হ্যাঁ, আপনি ফাইলটা রেডি করুন, আমি পাহাড় থেকে এসে আসিফ, আপনার স্ত্রী যখন আত্মহত্যা করে তখন আপনি কোথায় ছিলেন? আমি অফিস রুমে ছিলাম। অফিস রুম মানে? এই বাসার নিচতলায় আমার অফিস। আচ্ছা, লাস্টে কি প্রথম আপনিই দেখেছিলেন? এই বাসায় আপনার স্ত্রী ছাড়া আর কে কে থাকেন? আমি আর ওই থাকতাম, আর কেউ না। আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। আমাকে থানায় যেতে হবে কেন? দেখুন, আপনার স্ত্রী যেহেতু আত্মহত্যা করেছে, আমাদের থানার কিছু ফর্মালিটি রয়েছে, সেগুলো কমপ্লিট করার জন্য আপনাকে একটু যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলুন। শফিক সাহেব। জি স্যার। আপনি এদিকে একটু দেখুন। জি স্যার, আপনি চিন্তা করবেন না। ধরেন যে স্যার, আমি একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলাম। ধরেন যে একটা শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম না? মিস্টার আসিফ, আপনি যথেষ্ট শিক্ষিত মানুষ, আপনার কাছে সত্যিটা আশা করব। এখানে আমার মিথ্যে বলার তো কোনো কারণ নেই। আছে, বলুন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার স্ত্রী কেন আত্মহত্যা করতে পারে? আমিও তো বিষয়টা বুঝতে পারছি না, মানে ওর আত্মহত্যার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু এভাবে একটা মানুষ কোনো কারণ ছাড়া আত্মহত্যা করবে, ব্যাপারটা সন্দেহজনক। হ্যাঁ, তাই তো, মানে কিন্তু আসলে আমি মানে নীলা কেন আত্মহত্যা করলো সত্যিই কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনার কি তার সাথে কোনো ঝগড়া হয়েছিল বা কথা কাটাকাটি হয়েছিল যার জন্য সে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? না, এমন কোনো কিছু তো ওর সাথে আমার হয়নি, ট্রাস্ট মি। আচ্ছা, আপনার বাসায় আর কার কার যাতায়াত ছিল? আসলে আমার তো তেমন কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নেই। আর হ্যাঁ, আমার ম্যানেজার শফিক সাহেব, তার আমার বাসায় যাওয়ার অনুমতি ছিল, কিন্তু আজকে তো উনি যাননি। এভাবে কোনো কারণ ছাড়া একটা জলজন্ত মানুষ আত্মহত্যা করবে, ব্যাপারটা আসলেই সন্দেহজনক। আর ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে আমরা বাকিটা বুঝতে পারবো। তবে প্রাইমারি ধারণা হিসেবে আমরা কিন্তু আপনাকে এই সন্দেহ তালিকায় রাখছি। কি বলছেন আপনি এসব? দেখুন, এটা আমাদের কাজ,
আর রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমরা ফাইনালি কোনো ডিসিশন নিতে পারছি না। আপনি আজকে আসুন, তবে প্রয়োজন হলে কিন্তু আমরা আবার আপনাকে থানায় ডাকবো। জি, থ্যাংক ইউ। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ মাজু সাহেব বলুন। স্যার, মিস্টার আসিফের স্ত্রী নীলা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। কি বলছেন? স্যার, পোস্টমর্টমের রিপোর্ট সেটাই বলছে। দেখি। তাকে আগেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা আগেই ধারণা করেছিলাম মিস্টার আসিফ আমাদের কাছে কিছু লুকোচ্ছে। আপনি এক কাজ করুন, মিস্টার আসিফের ম্যানেজার শফিক, তাকে থানায় আনার ব্যবস্থা করুন। আমার মনে হয় তার সাথে কথা বললে কোনো না কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে আসে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে নীলা নামে গৃহবধূকে। ঘটনার আলামত ও বিবরণ সন্দেহ করতে বাধ্য করছে নীলার স্বামী আসিফকে। পুলিশ আসিফকে গ্রেফতার করে নিয়ে যায়। ওই বাসায় আসিফ ও নীলা ছাড়া আর তেমন কেউ থাকতেন না। ওই বাসায়, যে বাসায় নীলা খুন হয়, দ্বিতীয় তলায় ছিল আসিফের অফিস। তেমন কারো আনাগোনা ছিল না ওই বাসাটিতে। পুলিশের হাতে এখন পর্যন্ত তেমন কোনো ক্লু না আসলেও প্রিয় দর্শক, তদন্ত ঠিকই জোরদার করে পুলিশ। মিস্টার হাসান, জি, আপনি হয়তো শুনেছেন মিস্টার আসিফের স্ত্রীকে হত্যা করা হয়েছে। জি, আমি শুনেছি। আমরা যতটুকু জানি মিস্টার আসিফের সাথে আপনার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, আর ব্যাপারটা যথেষ্ট সিরিয়াসও ছিল। হ্যাঁ, একটা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু আপনি যেভাবে বলছেন অত সিরিয়াস কিছু ছিল না যে আমি ওনার ওয়াইফকে হত্যা করাবো বা আমি এসবে ইনভলভ হবো কোনোভাবে। দেখুন মিস্টার হাসান, হয়তো আপনি পার্সোনালি করেননি, কিন্তু কাউকে দিয়ে করিয়েছেন। আপনি আমার সম্পর্কে ভুল ধারণা করছেন। আপনি চাইলে আমার সম্পর্কে খোঁজখবর নিতে পারেন, আমি এই জাতীয় কাজ করেছি কিনা, তাহলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, খোঁজখবর তো আমরা অবশ্যই নিব। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনার জানা মতে মিস্টার আসিফের সাথে আর কারো কি ব্যবসায় কোনো দ্বন্দ্ব ছিল? দেখুন, ব্যবসা করতে গেলে তো কিছুটা প্রবলেম থাকেই, কিন্তু আমি এমন কিছু শুনি নেই যে কারণে তার ওয়াইফকে হত্যা করতে পারে। ওকে মিস্টার হাসান, আমরা আপনার কথাগুলো তদন্ত করে দেখব, আর প্রয়োজন হয়ে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। অবশ্যই কোঅপারেট করবেন। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। মিস্টার আসিফ সাহেবের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী মিস্টার হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তার কাছ থেকেও কোনো তথ্য পায়নি পুলিশ। পুলিশ তদন্ত আরো জোরদার করে। অন্যদিকে মিস্টার আসিফ চিন্তিত, কে বা কেন তার স্ত্রীকে হত্যা করা হলো, কে করেছে এই হত্যা, কেনই বা করেছে। স্যার, আমাদের তরফ থেকে যতটুকু করা দরকার আমরা স্যার পুরোটাই করেছি। ওকে স্যার। স্যার আসবো? জি স্যার, কোনো আপডেট পেলে আমি আপনাকে ইনফর্ম করবো। থ্যাংক স্যার। বলুন স্যার, মিস্টার আসিফের ম্যানেজার এসেছে, নিয়ে আসবো? ওকে। মিস্টার শফিক আসুন। আসসালামু আলাইকুম। বসুন। শফিক সাহেব, আপনি আসিফ সাহেবের অফিসে কতদিন? তাছাড়া ধরেন যে 3 বছর পূর্ণ করলাম। 3 বছর? তাহলে তো আপনি পুরনো লোক। তাছাড়া ধরেন যে জি, তা বলতে পারেন স্যার। তাহলে তো আপনি আসিফ সাহেবের সম্পর্কে অনেক কিছুই জানেন। তাছাড়া ধরেন যে না, মানে অফিসের বাইরে তো তেমন কিছু স্যার জানি না স্যার। আসিফ সাহেবের স্ত্রী নীলা, শুনেছেন মনে হয়, তিনি কিন্তু আত্মহত্যা করেনি। তাছাড়া সম্ভব না স্যার। কি করে সম্ভব স্যার?
তাছাড়া ধরেন যে উনি তো খুব ভালো মানুষ। ময়নাতদন্তের রিপোর্ট তো তাই বলে। প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তারপর রশিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। তাছাড়া ধরেন যে কে করবে স্যার এরকম কাজ? কে করবে সেটা তো আমরাই খুঁজে বের করব, কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে আসিফ সাহেবের বাসায় একমাত্র আপনারই যার পারমিশন ছিল। তাছাড়া ধরেন যে কথা সত্য, কিন্তু স্যার বিশ্বাস করেন সেদিন আমি একবারও যাইনি স্যার। ও ওই দিন আপনি জাননি? না স্যার, বিশ্বাস করেন। আচ্ছা, আসিফ সাহেবের সাথে তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? তাছাড়া ধরেন যে খুবই খুবই ভালোই, মাঝখান দিয়ে একটু আবার ভালো স্যার, খুবই ভালো স্যার, ভালো। কি ব্যাপার তুমি এখানে? কেন অন্য কারো অপেক্ষা করছিলে? আরে কি আশ্চর্য, এভাবে কথা বলছো কেন? এর চেয়ে ভালোভাবে আমি কথা বলতে পারি না। তুমি সবার আগে বলো তুমি সারাদিন কোথায় ছিলে। এতবার তোমাকে আমি কল করলাম, কেন রিসিভ করো? আচ্ছা তুমি মাথা ঠান্ডা করে বসো, আমি তোমাকে বলছি। আমি মাথা ঠান্ডা করে এখানে কথা বলতে আসিনি। তুমি আমাকে বলো তুমি কোথায় ছিলে। আমি কোথায় ছিলাম? হ্যাঁ। শফিক সাহেব! শফিক সাহেব! তুমি ওনাকে কেন ডাকছো? বুঝলেন কিনা স্যার? কেমন রেখেছি? হ্যাঁ। শফিক সাহেব, আপনাকে বলুন তো সারাদিন কোথায় ছিলাম? ম্যাডাম আমি আর স্যার তো বুঝলেন কিনা একটা জরুরি মিটিং ছিল, সেখানে বাইরে ছিলাম। আপনি কি আমাকে সত্যি বলবেন? বলবেন না? আপনাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে আপনি তাই বলবেন। সি ম্যাডাম, বুঝলেন কিনা আপনি এসব কথা কেন বলছেন? আপনি বলেন তো ম্যাডাম কি হয়েছে আমাকে বলেন। আমি বলবো মানে? আপনি কে? কর্মচারীর মতো থাকেন, বেশি কথা বলবেন না আমার সাথে। না হয়েছে কি ম্যাডাম, স্যারের সাথে অনেক ঘনিষ্ঠভাবে 3 বছর থাকতেছি তো, সেই জন্য বেয়াদবি করে ফেলছে, বুঝলেন কিনা, মাফ করে দেবেন। যতই পুরানো লোক হন না কেন আপনি অধিকার দেখাবেন না। বুঝলেন কিনা স্যার, কি হচ্ছে স্যার বুঝতে পারছি না স্যার। আপনি যান। তার মানে আপনি বলতে চাচ্ছেন তাদের মধ্যে পারিবারিক ঝামেলা ছিল? তাছাড়া ধরেন যে ছিল, কিন্তু ইদানিং স্যার খুব আবার ভালো মিলমিশ হয়ে গেছিল স্যার। আচ্ছা, আপনাদের অফিসে সিসি ক্যামেরা নেই? তাছাড়া ধরেন যে আছেই তো। ও না হয়েছে কি স্যার, 3 দিন আগে নষ্ট হয়ে গেছে স্যার, সারাতে দিছি। মেমো আছে স্যার, গেট পাস আছে স্যার। যত দ্রুত সম্ভব ঠিক করে নেবেন। জি স্যার। আর শফিক সাহেব, জি স্যার। আপনার তো আসিফ সাহেবের বাসায় যাতায়াত ছিল, তাই না? জি স্যার। আপনি কিন্তু আমাদের সন্দেহের তালিকায় রয়েছেন। আমাদেরকে ইনফর্ম না করে আপনি ঢাকার বাইরে যাবেন না। তো স্যার ধরেন যে আমার স্ত্রী তো গ্রামে থাকে স্যার, তাহলে আমি কী করব? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি মানা করে স্যার। তো স্যার ধরেন যে আমি আর ঢাকার বাইরে যাবো না স্যার। ওকে, আজকে আপনি আসুন, প্রয়োজন হলে আবার আপনাকে থানায় ডাকবো, অবশ্যই আসবেন। ঠিক আছে স্যার। মিস্টার আসিফের ম্যানেজার মিস্টার শফিকের দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী মিস্টার আসিফ ও নীলার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের সংসারে কলহ লেগেছিল। মিস্টার আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে মিস্টার আসিফের কাছ থেকে একটি তথ্য বের হয়ে আসে যেটি পুলিশকে নাড়া দেয়। সেই তথ্যটি হচ্ছে নীলাকে বিয়ে করার আগে মিস্টার আসিফের সোনিয়া নামে এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাহলে কি প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ডের সাথে সোনিয়ার কোনো সম্পৃক্ততা আছে? ঘটনা কোন দিকে মোড় নেয় চলুন দেখে আসি। মিস্টার আসিফ, সময় নষ্ট না করে সব সত্যি স্বীকার করুন। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, সত্য স্বীকার করা ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। এখন বলুন, কেন আপনি আপনার স্ত্রীকে হত্যা করলেন আর কিভাবে করলেন? আরে কি আশ্চর্য, আপনারা কি বলছেন এসব? আমি কেন আমার স্ত্রীকে খুন করতে যাব? কেন করেছেন সেটা তো আপনি আমাদেরকে বলুন। বিশ্বাস করুন আমি কিছু জানি না, আর আমার স্ত্রীকে খুন করার তো কোনো কারণ আমার নেই। মিস্টার আসিফ, আপনার ম্যানেজার শফিক আমাদেরকে সবই বলেছে। আপনার ওয়াইফের সাথে আপনার পারিবারিক ঝামেলা ছিল। হ্যাঁ মানে আমাদের একটা
ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু পরে তো সেটা ঠিক হয়ে গেছে। কিছু কিছু ভুলের সমাধান হয়তো স্বাভাবিকভাবে সমাধান হয়েছে, কিন্তু স্থায়ীভাবে হয়নি। আমাদের বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল, বললাম তো। ওকে, আপনাদের মধ্যে কি ধরনের ভুল বোঝাবুঝি ছিল? আমার স্ত্রী নীলা, ওকে বিয়ে করার আগে সোনিয়া নামে একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা অসুস্থ তাই। ঢাকা এনে ডাক্তার দেখাও। হ্যাঁ, সেটাই ভাবছি, কাল বাড়ি যাব। কবে আসবে? 2-3 দিনের মধ্যেই চলে আসবো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আহ, না থাক। তোমার না কালকে বাড়ি যাওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল, কিন্তু কিন্তু কি? আচ্ছা তার আগে বলো তুমি কি খাবে? আমি কিছু খাবো না, মাত্র খেয়ে এসেছি। কি হচ্ছে সেটা বলো। দেখো সোনিয়া, আমি তোমাকে একটা কথা কয়েকদিন ধরেই বলতে চাচ্ছিলাম। মানে আমি কোনো লুকোচুরি করতে চাই না। কি হয়েছে সেটা বলো তো। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, 2 দিন পরেই আমার বিয়ে। কি বলো এইসব? তুমি কি আমার সাথে মজা করছো? না, মজা করবো কেন? আমি তো তোমাকে বিয়ের কথা অনেকবার বলেছি, কিন্তু তুমি তো আমাকে রিফিউজ করছো, বলেছো যে চাকরি বাকরি না করে তুমি বিয়ে করবে। এখন সব অপরাধ আমার। হ্যাঁ, আমি তখনও রাজি ছিলাম না, আমি এখনো রাজি হব না। কারণ যে ছেলে নিজের মা বাবার কাছে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, সে একটা কাপুরুষ। না মানে আমি বাবা মার একমাত্র ছেলে, মার শরীরটাও খুবই খারাপ। এখন এই মুহূর্তে যদি আমি তাদের মতের বিরুদ্ধে যাই, আমার মা হয়তো মানবেই না। তোমার যেমন মেয়ের অভাব হবে না, আমারও তেমন ছেলের অভাব হবে না। ভালো থেকো। সোনিয়া, তারপর মা বাবার পছন্দে আমি নীলাকে বিয়ে করি। বিয়ে করার পর আমি সোনিয়ার সঙ্গে কোনো সম্পর্কই আর রাখি না। আমার আর নীলার সংসার জীবন খুব ভালোই যাচ্ছে। যেদিনই সকালবেলা কাজ থেকে তুমি না খেয়ে চলে যাও। নাও এখন নাস্তাটা করো। হাতে একদম সময় নেই। এতবার দেখলাম তখন তো ঘুম থেকে উঠলে না, এখন বলছো সময় নেই। হা করো, হা করো। ওকে, থ্যাংক ইউ। পানি তো খেয়ে যাও। তোমার টেক্সট আসছে? আসছি। কে টেক্সট করেছে? কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে টেক্সট করে, তোমাকে ফোন দেয়, টেক্সটে বোঝা যাচ্ছে তোমার সাথে তার সম্পর্কটা কি। এর আগেও এই মেয়েটার কল আমি তোমার ফোনে পেয়েছি। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলেছো কিচ্ছু নেই। ভেবেছি আমার ভুল ছিল।
মানে কি? তুমি কার কথা বলছো? কি আমি কার কার কথা বলছি বুঝতে পারছো না? না, কে কে টেক্সট করেছে? কি? আরে তুমি কি আশ্চর্য ব্যাপার। আচ্ছা তুমি ঠান্ডা মাথায় একটু বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কি শুনবো? কি বলবে তুমি আমাকে? কি বুঝাবে বলো? আরে ওর সাথে আমার কোনো মানে সোনিয়ার সাথে আমার সম্পর্ক ছিল একসময় বিয়ের আগে, কিন্তু বিয়ের পর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ মানে বিয়ের পরে মাত্র একদিন আমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু বিলিভ মি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই, যোগাযোগ নেই, কিন্তু সে তোমাকে মেসেজ দিচ্ছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। সম্পর্ক ছিল, তুমি আমাকে আগে কেন বলোনি? আরে বাবা তুমি শোনো, মানে ও আমাকে কেন এই টেক্সট করেছে আমি তো জানি না। মানে শোনো 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 প্লিজ, মানে তুমি এখনো ভুল বুঝছো আমাকে। আরে নীলাভ, কি আজব তো। নীলাভ, তারপর ওর সাথে আমার আর কোথাও দেখা হয়নি। একবার শুধু ফোনে কথা হয়েছিল ওর এক ভাইয়ের চাকরির ব্যাপার। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ, পারিবারিকভাবে বিয়েটা হয়। আর আমার চাকরিটা হয়ে যাওয়ার পর বাসায় আমি বিয়ের কথা বলি। তোমার হাজবেন্ড কি করে? একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার। তোমার পারিবারিক জীবনের কথা বলো, কেমন যাচ্ছে? হ্যাঁ ভালো আছি। ওই তোমার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। একদিন তোমার অফিসে গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি অফিস ছেড়ে দিয়েছো। তোমাকে কয়েকবার ফোনও দিয়েছিলাম, আগের নাম্বারটা মনে হয় এখন আর ব্যবহার করছো না, না? হ্যাঁ, বিয়ের পর পর অনেক কিছুর সঙ্গে সঙ্গে নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমার নাম্বারটা আমাকে দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, নাও। 01911 তারপর একদিন আমি সোনিয়াকে আমার অফিসে ডাকি, নীলার সঙ্গে কথা বলছি। নীলার সমস্ত ভুল ভেঙে যায়। তারপর আমাদের সংসার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল আমি আসলে তোমাকে অফিসে কেন ডেকেছি জানো? কেন? তোমার ভুল ধারণা ভেঙে দিতে। মানে কি? মানে হচ্ছে ও সোনিয়া, আর সোনিয়া তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? কিন্তু ভালো। আসলে আসিফ আমাকে সব বলেছে। সত্যি বলতে আমার তাকে এইভাবে মেসেজ দেওয়াটা ঠিক হয়নি। আর আমার ছোট ভাইয়ের খুব চাকরির প্রয়োজন ছিল, এই জন্য দেখা করতে চেয়েছিলাম। আমি আমার সংসার নিয়ে বেশ ভালোই আছি। তাছাড়া আমার কারণে আপনাদের সংসারে কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। না না, ঠিক আছে। প্লিজ ভুলটাকে কেন্দ্র করে নিজের স্বামী সংসারে অসুবিধা করবেন না। না না, ঠিক আছে। দেখুন, শুধু ঠিক বললে হবে না, আপনাকে আর আসিফকে আমার বাসায় যেতেই হবে। মিস্টার আসিফ, কেউ না কেউ তো আপনার স্ত্রীকে অবশ্যই ফোন করেছে। তবে আমরা আপনার কথাগুলো তদন্ত করে দেখব, কিন্তু সে সময় পর্যন্ত আপনাকে আমাদের কাজ শুরুতেই থাকতে হবে। প্রিয় দর্শক, মিস্টার আসিফ স্বীকার করে সোনিয়ার সাথে তার সম্পর্কের কথা। সে এও স্বীকার করে সোনিয়ার সাথে তার এই সম্পর্কের জন্যেই তার সংসার জীবনে কলহের সৃষ্টি হয়, কিন্তু সোনিয়ার সহায়তায় সেই সমস্যার অবসান ঘটে। এই হত্যাকাণ্ড কে ঘটালো,
কে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। সেই রহস্য কি উন্মোচন হবে প্রিয় দর্শক, নাকি এই রহস্য রহস্যই রয়ে যাবে? মিসেস সোনিয়া, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল, তাই আপনার এখানে আসা। জি বলুন। আশা করি আপনি আমাদেরকে সত্যিটাই বলবেন। মিস্টার আসিফের সাথে কি আপনার কোনো রিলেশন ছিল? জি ছিল, কিন্তু তার বিয়ের পরে আমাদের রিলেশনটা টিকে না, আর ঠিক তার কয়েক মাস পরেই আমার বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু মিস্টার আসিফের স্বীকারোক্তি অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, বিয়ের পরেও আপনাদের মধ্যে যোগাযোগ হয়েছে এবং দেখাও হয়েছে, আর সে ব্যাপারটা নিয়ে মিস্টার আসিফের সাথে তার ওয়াইফের ঝগড়াও হয়েছে। জি, আমি সম্পূর্ণ ব্যাপারটাই জানি, কিন্তু আসিফ তার অফিসে ডেকে আমাকে তার ওয়াইফের সাথে পরিচয় করে দিয়েছিল, আর তার কিছুদিন পরেও সে তার ওয়াইফকে নিয়ে আমার বাসায় এসেছিল। কিন্তু এমনও তো হতে পারে আপনি আর মিস্টার আসিফ মিলে নতুন সংসারের প্ল্যানিং করছেন, আর সে কারণে পথের কাঁটা হিসেবে তার ওয়াইফকে সরিয়ে দিয়েছেন। আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক হ্যাপি আছি, আর আপনারা চাইলে আমার ব্যাপারে তদন্ত করে দেখতে পারেন। আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার আসিফের স্ত্রী মিমকে কে হত্যা করতে পারে? আমার সম্পর্কে কোনো ধারণা নেই, আমি জানি না। আচ্ছা, আরেকটা ব্যাপার, মিস্টার আসিফ কি আপনার সাথে কখনো শেয়ার করেছে তার সাথে তার ওয়াইফের কখনো ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে? না, আমার জানার মতে তারা সাংসারিক জীবনে অনেক বেশি সুখেই ছিল। আমার মনে হয় না তাদের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা বা কিছু থাকতে পারে। ওকে মিসেস সোনিয়া, আজ তাহলে উঠছি, তবে প্রয়োজন হয়তো আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। আশা করি আপনি আমাদেরকে কোঅপারেট করবেন। জি অবশ্যই। থ্যাংক ইউ। তুমি বেশের দারোয়ান? জি স্যার। গত 28 তারিখে এই বাসে একটি খুন হয়েছে, তুমি জানো? জি স্যার, আসিফ স্যারের বউ। শুনছিলাম আত্মহত্যা করছে, এখন মানুষ কয়া বই করতেছে উনি নাকি খুন হয়েছে। ঠিক শুনেছ। ওই দিন কি আসিফ সাহেবের বাসায় কেউ এসেছিল? জি স্যার, এই বাসায় তো অনেক অফিস আর অনেক বাসা স্যার। আমি তো স্যার এত কিছু জানি না, তো কত লোক যাতায়াত করে একে রাই স্যার। সিসি ক্যামেরা লাগানো আছে, তাই না? জি স্যার। সিসি ক্যামেরা দেখে শনাক্ত করতে পারবে? চিনতেও পারি স্যার। ঠিক আছে, চলো দেখি। মেন গেটের ফুটেজগুলো দেখান তো। শিওর প্লিজ স্যার। আচ্ছা, স্যার একটু ব্যাকে যান, ব্যাকে যান, একটু ব্যাকে যান। পজ করেন। এলো? হ্যাঁ স্যার, উনি তো এদিন সকালবেলায় ছিল এই যে শফিক সাহেবের কাছে। উপরে কাছে যাবে, শফিক সাহেবের সাথে একটু দেখা করি, ওনার ফোন দিয়ে ধরে দেন। হ্যালো স্যার। জি স্যার, ওনার পরে দিন স্যার। আচ্ছা, এই লোককে যদি এর মধ্যে কখনো দেখো, কোথাও দেখো, অবশ্যই আমাদেরকে জানাবে। আর তোমরা কেউ আমাদেরকে থানায় ইনফর্ম না করে কোথাও যাবে না, ঢাকার বাইরে বিশেষ করে কোথাও যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। মাসুদ সাহেব, আপডেট কি?
স্যার সিসিটিভির ফুটেজ অনুযায়ী ওই দিন একজন মাত্র লোক অফিসে এসেছিলেন এবং তিনি এসেছিলেন ম্যানেজার শফিকের কাছে। আর স্যার ম্যানেজার শফিক গত 10 দিন ধরে একটি নাম্বারে নিয়মিত কথা বলছেন। আমার ধারণা হতে পারে এই লোকটি সেই লোক। ওকে, তাহলে তো সিসিটিভির ওই লোকটাকে গ্রেপ্তার করা সম্ভব, তাই না? স্যার সিম রেজিস্ট্রেশন থেকে আমরা পরিচয় নিশ্চিত হয়েছি। তাহলে এক কাজ করুন, সিসিটিভির ওই লোকটাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করুন। আমার মনে হয় তার কাছ থেকে ভাইটাল কোনো ইনফরমেশন পাওয়া যাবে। ওকে স্যার। ওকে, ডু ইট। কোনো কিছু লুকিয়ে কোনো লাভ নেই। সত্য করে বল, সেদিন শফিক সাহেবের কাছে কেন গিয়েছিলি? স্যার চাকরির জন্য গেছিলাম। মিথ্যে কথা বললে মারবো, অনেক মারবো, এত মারবো সহ্য করতে পারবে না। স্যার বিশ্বাস করুন স্যার, শফিক সাহেব আমাদের কাছে সবকিছু স্বীকার করেছেন, এখন তোর কাছ থেকে শোনা পাচ্ছি। স্যার আমি বলতেছি স্যার আমাকে শফিক সাহেব স্যার আমার ডাকছিল স্যার একদিন কিছু কথা বলার জন্য স্যার। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? কোন কে লেগে ডাকছেন? শোন, তুই এই যে ছোটখাটো কাজ করে বেড়াস, এতে কি জীবন চলবে? দুটো চারটা চুরি করলি, সাশ্রামো করলি, পকেট মারিয়ে জেলে তো 2-3 বার খাটিছিস, ভবিষ্যৎ বলে কি? আরে বড় লোক হতে হবে তো, হতে হলে একটা বড় দান মারতে হলে। আমার কাছে একটা বড় খবর আছে। কি গোপন খবর? এটাই তো বলছি, কাজটা তোর ইচ্ছার উপরে, যদি করতে চাস করবি, নাহলে অন্য লোক আছে। তো এই বিষয়টা হচ্ছে যে টাকা কইলাম 10 লাখ ক্যাশ আছে। কাজটা করবো, যদি ধরা খাই? ধরা খাওয়ার কোনো চান্স নেই। 100% প্ল্যানিং করেছি আমি। গেট দিয়ে সোজা ভদ্রলোকের মতো ঢুকবি, দারোয়ান জিজ্ঞেস করলে আমার নাম বলবি, তারপরে বাকি কথাবার্তাগুলো আমি টেলিফোনে বলবা। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। শোন, স্যার আমি ছোটোখাটো স্যার চুরি করতাম স্যার, খুব ভালোই চলতো স্যার আমার। স্যার আমি তো একটা কাম করে স্যার টাকা নিতে স্যার স্যার মানুষ করে ফেলছি স্যার। এখন আমি কি করবো স্যার? স্যার আমরা মাফ করে দেন স্যার, আমি লোভে কাজটা করছিলাম স্যার। তোকে মাফ করবো না, যে অন্যায় করেছিস তোর যাতে ফাঁসি হয় সে ব্যবস্থাই করবো। আগে আসল মাস্টার মাইন্ড গ্রেফতার করি। স্যার
কেন করলেন এমন জঘন্য কাজ? লোভে পড়ে স্যার। কিসের লোভ? টাকার লোভ। 10 লাখ টাকা জীবনে ইনকাম করতে পারিনি, তাই এতগুলো টাকার লোভ সামলাতে পারিনি। স্যার বলছিলাম কি, যে ইন্দোনেশিয়া যে ভায়ারটা তো তার মালের জন্য বারবার স্যার চাপ দিচ্ছে, কিন্তু তাড়াতাড়ি না পাঠালে কি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দিচ্ছি। আপনি এক কাজ করুন, এখানে 10 লাখ টাকা আছে, এটা ম্যাডামের কাছে দিয়ে আসুন। ওই আগামী মাসে গাড়িটা কিনে ফেলবো ভাবছি। স্যার আমি তক্কে ছিলাম, একদিন স্যারের পকেট থেকে চাবিটা নিয়ে সাবানের করে সিল মারিয়েছিলাম, ওই অনুযায়ী চাবি বানায় আনিছিলাম। খেয়াল রাখতাম ম্যাডাম কখন বাইরে যাবে, গেলেই বাসাতে টাকাটা আনতে পারবো। আর সিসি ক্যামেরাটা আমি আগের থেকে একটু কষ্ট করে রাখিছিলাম, যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়। একদিন ম্যাডাম বাইরে গেল, ওই সময় আমি ওই সাবানের আসতে গেছি। বিশ্বাস করে স্যার, আমি ম্যাডামরে বাঁচতে চাইনি, আমার খালি লোভ ছিল টাকা করার উপরে। কেমন করে যে কি হয়ে গেল বুঝতে পারতেছি না স্যার। আমার সব শেষ হয়ে গেল, আমার ছেলে মেয়ে বড়, আমার সম্মান কিছুই থাকলো না স্যার। টাকার লোভ আপনাকে কোথায় নিয়ে গেছে বুঝতে পেরেছেন? শাস্তির জন্য অপেক্ষা করেন। প্রিয় দর্শক, অবশেষে উন্মোচন হলো নীলা হত্যাকাণ্ডের রহস্য। ডাকাতি করতে এসে অনাকাঙ্ক্ষিতভাবে খুন হয় গৃহবধূ নীলা। আর এই ডাকাতির মাস্টার মাইন্ড শফিক সাহেব, আসিফ সাহেবের ম্যানেজার। শফিক সাহেবের লোভের বলি হলো গৃহবধূ নীলা। প্রিয় দর্শক, আপনাকে বলছি, আপনার লোভকে সংযত রাখুন, লোভ থেকে বিরত থাকুন। আপনার লোভ আপনার জীবন ধ্বংস করার জন্য একাই যথেষ্ট। একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র ধ্বংস করার জন্য যথেষ্ট আপনার নিজের লোভ। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.